দেশে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিণত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। নানা ফিয়ের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ। ফিফথ ইয়ার পর্যন্ত আপনাদের অ্যারাউন্ড 25 লাখ। মেধা থাকা সত্ত্বেও অনেকে টাকার জন্য পড়তে পারতেছে না। মনিটরিং করা হচ্ছে না, কোন স্কুল কত টাকা বেতন নিচ্ছে সেগুলো নিয়ন্ত্রণ ভারটা কি এখন গভর্নমেন্ট করবে না? শিক্ষা পণ্য হলে বৈষম্য বাড়বে বলছেন শিক্ষাবিদরা। পঞ্চম শ্রেণীর পর সমাপনী পরীক্ষা একটা হয়, অষ্টম শ্রেণীর পর আরেকটা হয়, অত্যন্ত অপ্রয়োজনীয় দুটো পরীক্ষা। এর ফলে গ্রাম পর্যায়ে কোচিং বাণিজ্য সম্প্রসারিত হয়ে গেছে। যে দেশে শিক্ষা পণ্য হয়ে যায় সেই দেশে বৈষম্য বাড়ে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর বনশ্রীতে 2 শিশু হত্যা মামলায় অভিযুক্ত মা মাহফুজাকে নেওয়া হলো আদালতে। 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। ফরিদপুরে স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদক সেবনে বাধা দেয় এই হত্যাকাণ্ড, দাবি স্বজনদের। গাজীপুরে এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত 2 জনকে আটক, পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকারোক্তি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরে অজানা রোগের প্রকোপ। সাদা দাগ দেখা দেওয়ার 2-3 মাসের মধ্যেই শুকিয়ে যাচ্ছে হাত পা, উদ্বিগ্ন এলাকার মানুষ। এবং অযত্ন অবহেলায় চট্টগ্রামের বিভিন্ন ভাস্কর্য ফোয়ারার বেহাল দশা, কারণ হয়ে দাঁড়িয়েছে নগরের সৌন্দর্যহানির দ্রুত সংস্কারের দাবি। রাজধানীর বনশ্রীতে শিশু আলভিও অরণিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মা মাহফুজা মালেক জেসমিনকে রামপুরা থানা থেকে আদালতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে। বেলা 12:30টার দিকে মাহফুজাকে আদালতে পাঠানো হয়। তাকে দুপুরের পরেই আদালতে তোলা হবে। বুধবার 2 শিশুর মা, বাবা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য জামালপুর থেকে ঢাকায় আনে র্যাব। গতকাল র্যাব জানায় নিজ সন্তানদের হত্যার দায় মা স্বীকার করেন। গত সোমবার বনশ্রীর বাসায় আলভিও অরণিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এদিকে বনশ্রীতে ভাই বোন হত্যায় মায়ের সম্পৃক্ততার বিষয়টি মেনে নিতে পারছেন না তাদের খালা আফরোজা মালেক। তিনি ঘটনাটিকে অবিশ্বাস্য ও রহস্যময় বলে মনে করছেন। তার বোন মানসিক রোগী ছিলেন না বলেও দাবি করেন তিনি। আমার এটা কখনো বিশ্বাস হয় না, এখন আল্লাহ জানে। আল্লাহ এটার আমার মনে হয় যে আল্লাহ মনে হচ্ছে যে অলৌকিক ভাবে আল্লাহ যদি আসে এখন কিছু করে দেয়। আমার কাছে এটা নাটক সিনেমা মনে হচ্ছে। এটা আসলে একটা কাল্পনিক একটা ব্যাপার মনে হচ্ছে যে হয়তোবা এটা হইতে পারে না। এটা কিভাবে সম্ভব? মানসিক সমস্যা তো আমি দেখি না, তো আমাদের ফ্যামিলিতে মানসিক সমস্যা আছে, যেমন আমার মার আছে। আমার মা যে অস্বাভাবিক তা কিন্তু না, স্বাভাবিক, কিন্তু দেখা যায় তার মাঝে মাঝে ঘুম হতো না। ফরিদপুরে দুলাল মোল্লা নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকেলে সালথা উপজেলার শিহিপুর গ্রামে এই ঘটনা ঘটে। মাদক সেবনে বাধা দেয় স্থানীয় কিছু বখাটে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ স্বজন ও এলাকাবাসীর। পুলিশ বলছে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুর প্রতিনিধি সুমন ইসলামের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনদের আহাজারিতে এভাবেই ভারী হয়ে ওঠে নিহত স্কুল শিক্ষক দুলাল মোল্লার বাড়ি। স্বজনদের অভিযোগ, ফরিদপুরের সালথা উপজেলার শিহিপুর গ্রামের বাসিন্দা দুলালের বাড়ির কাছে প্রায়ই কিছু বখাটে মাদক সেবন করত। এর প্রতিবাদ করার কারণেই প্রাণ দিতে হলো স্কুল শিক্ষক দুলালকে। আমি তার বুঝি নেই, আমি কি ওই সাথে জানি না, চিনিও না, নামও শুনি নেই কোনোদিন। সাথে সাথে আঘাত করতেছে আমার কাকা। মেলা মানুষ অত মানুষের সাথে পারে মুখ আটকে রাখছে আর কুবাই মারামারি করতেছে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা। আমি দুঃসাহমূলক ফাঁসি চাই, যে সে একজন শিক্ষক, তাকে এইভাবে মারা হলো। এই জন্য আমি সরকারের কাছে আমি বিচার চাই। জড়িত যারা এদেরও ফাঁসি চাই আমরা, এবং সুষ্ঠু বিচার, এই সুষ্ঠু বিচারে আমরা চাই, এটাই আমাদের কাম্য। পুলিশ বলছে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা চোরাই না, এই দেলোয়ার হোসেন দুলাল মাস্টার সাহেবের কোপায়
এই ঘটনা এখনো পর্যন্ত কেউ অভিযোগ দিতে আসে নাই। অভিযোগ দিলে আমরা নিয়মিত মামলা নিব। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে শিক্ষক দুলাল মোল্লাকে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সময় সংবাদ, ফরিদপুর। দর্শক, রাজধানীর বনশ্রীতে শিশু আলভি ও অরণিকে হত্যার অভিযোগে গ্রেফতার মা মাহফুজা মালেক জেসমিনকে রামপুরা থানা থেকে আদালতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে নিম্ন আদালতে আছেন আমাদের রিপোর্টার শেখ জায়েদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জায়েদ, সজল দুপুরে 1:15 দিকে এই দুই শিশু হত্যাকারীর হিসেবে যাকে বলা হচ্ছে তাদের জন্মদাত্রী মাহফুজা মালেক জেসমিনকে আদালতে আনা হয়েছে। তাকে গারদখানায় রাখা হয়েছে আমরা যেটি দেখতে পেয়েছি, এবং এখান থেকে কিছুক্ষণ পরে তাকে এই মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে তোলা হবে। মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের সামনে আছি আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ পর তাকে আদালতে তোলা হবে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে এবং তাদের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ, এবং আদালত সেটি শুনানির পর কতদিন মঞ্জুর করেন সেটি পরবর্তীতে দেখার বিষয়। যে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রামপুরায়, এটি নিয়ে যখন ময়না তদন্তের জন্য বলেন ডাক্তার, এবং ডাক্তারের সন্দেহ হওয়ার কারণেই কিন্তু বলেন, এবং পরবর্তীতে আমরা যেই ঘটনা প্রবাহ দেখতে পেলাম যে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার আগেই কিন্তু তার বাবা মা জামালপুরে চলে যান এই নিহত দুই শিশুর নানা বাড়িতে, এবং এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু এক ধরনের ধূম্রজালের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে র্যাব তাদেরকে জামালপুর থেকে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদে যেটি বের হয়ে আসে যে তাদের জন্মদাত্রী মাহফুজা মালেক জেসমিনই তাদেরকে হত্যা করেছে, এবং সেই ঘটনার পর কিন্তু তাদের বাবা বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেন। সেই মামলায় আজকে এই মাহফুজা জেসমিনকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে বিচারকের আদালতে তোলা হবে এবং শুনানি শুরু হবে, এবং সেটির পর আমরা বলতে পারবো আসলে কতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আদৌ রিমান্ড নেওয়া হচ্ছে কিনা, এবং এর আদালত যেই নির্দেশ দেন সেই বিষয়টি আমরা কিছুক্ষণ পর হয়তো জানাতে পারবো। তো এই ছিল এই সিএমএম কোর্ট থেকে সবশেষ খবর। দর্শক, কিছুক্ষণ পরই রাজধানীর বনশ্রীতে দুই শিশু হত্যার ঘটনায় যে প্রধান অভিযুক্ত তাদের মাকে আদালতে হাজির করা হবে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শেখ জায়েদ। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। গাজীপুরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত 2 জনকে আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জড়িত অন্যদের আটক ও লুট হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হবে মনে করছেন তারা। অন্যদিকে টাকা লুটের ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। গাজীপুরের কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনার একদিন পর গত রাতে 2 জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা টাকা লুটের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আটককৃতদের কাছ থেকে জড়িত অন্যান্যদের নাম জানা গেছে এবং তাদের কাছে লুট হওয়া টাকা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি। তাদের একজনের কাছ থেকে আমরা মোটামুটি আশার আলো পেয়েছি, এবং সে আমাদের কাছে যতটুকু বলেছে সে এই ঘটনার সাথে সম্পৃক্ততায় জড়িত আছে, এবং সে বলেছে আমাদের সাথে আরো 5 জন ছিল, অন্যান্য তাদের সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। লুট হওয়া এটিএম বুথে নতুন নিরাপত্তারক্ষী নিয়োগ দেওয়া হলেও এখনো শুরু হয়নি ব্যাংকিং কার্যক্রম। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। এত বড় একটা ঘটনা ভয় হয়, কারণ যে কোনো সময় আমাকে তো ধরতে পারে, আমরা যেহেতু এটাতে টাকাটা লুটাই। এখন ব্যাংক লুট হয়েছে, আমাকে লুট হইতে পারে, আমাকে টাকা নিয়ে দিতে পারে। এখানে প্রশাসন সবসময় থাকতে হবে, তাহলে মনে করেন আমরা নিরাপত্তা পাবো। গত মঙ্গলবার কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা রাখতে আসলে হামলা চালিয়ে প্রায় 1.5 কোটি টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনার পরদিন সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে ছিনতাই হওয়া 2টি ট্রাঙ্ক উদ্ধার করা হলেও টাকা পাওয়া যায়নি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, গাজীপুর। গাজীপুরে টাকা ছিনতাইয়ের আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে গাজীপুর কালিয়াকৈর থানায় আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। এই ঘটনার সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। কবির, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শফিপুরে এটিএম বুথের যে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল, সেই টাকা ছিনতাইয়ের ঘটনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলা চলে। এখন পর্যন্ত 2 জনকে গত রাতে, মধ্যরাতে এবং আজ ভোরে 2 জনকে আটক করেছে পুলিশ, এবং তাদের দেয়া তথ্য অনুযায়ী এই টাকা ছিনতাইয়ের মিশনে আসলে 6 জন জড়িত ছিল, এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকি 4 জনকে আটক এবং
সেই টাকা উদ্ধারের চেষ্টা চলছে। তবে যে দুইজনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে সেই দুইজনের কাছ থেকে কিন্তু কোনো টাকা পাওয়া যায়নি। তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তারা যেমনটি বলেছেন এবং তারপরে পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এই কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব মিয়া যেমনটি জানিয়েছেন, বলছেন যে সেই টাকা বাকি 4 জনের কাছে রয়েছে এবং সেই দুইজনের নাম যদি আপনাকে জানাতে চাই তাহলে বলতে হয় যে একজনের নাম মিন্টু এবং আরেকজনের নাম নাইমুল। মিন্টুর দেশের বাড়ি বরিশাল এবং নাইমুলের খুলনার পাইকগাছা এবং দুজনেই কিন্তু গাজীপুর এলাকায় থাকতো। একজন থাকতো রাখালিয়ার চেলা এবং আরেকজন থাকতো বোর্ড বাজার এবং এই দুই জায়গায় অভিযান চালিয়েই কিন্তু তাদের দুজনকে আটক করা হয়েছে এবং তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তারা সেই ছিনতাইয়ের যে বর্ণনা দিয়েছেন এবং পরবর্তীতে পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছেন সেটা আপনাকে একটু জানাতে চাই খবির। তারা যেমনটি বলেছেন যে ঠিক 2:30টার দিকে তারা আসলে টাকা ছিনতাই করে সেখান থেকে তারা টাকা নিয়ে বুথ থেকে টাকা নিয়ে গাজীপুরের মৌচাক ফাঁড়ি হয়ে জামালপুর দিয়ে ভালুকা হয়ে ন্যাশনাল পার্কে যে তারা আসলে সেই ট্রাঙ্ক ভেঙে টাকা বের করে এবং তারপরে সেই ট্রাঙ্কগুলো ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাসতি গ্রামে নিয়ে একটি পুকুরে তারা ফেলে দেয়, এমন স্বীকারোক্তি তারা দিয়েছে। কিন্তু এই তথ্য আমাদেরকে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে আমরা কিছুক্ষণ আগে কিন্তু ঘুরে এসেছিলাম সেই টাকা ছিনতাই যে বুথে হয়েছে সেই বুথ থেকে। সেখানে আমরা যে দেখেছি যে সেই বুথ পুরোপুরি বন্ধ রয়েছে এবং সকল প্রকার আর্থিক লেনদেনও কিন্তু বন্ধ রয়েছে। নতুন করে নিরাপত্তা রক্ষী সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, তারা দায়িত্বে সেখানে রত রয়েছেন। আর আশপাশে যে দোকানদার বা ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে বরাবর মানি প্ল্যান্টের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু 10:30 থেকে 11:30টার মধ্যেই এই বুথে টাকা রাখতে আসেন, কিন্তু সেই দিন তারা আসলে রাত 2:30টার দিকে এসেছিলেন। তো দোকানদার বা ব্যবসায়ীদের অভিযোগ কিন্তু ছিল মানি প্ল্যান্টের কোনো কর্মকর্তারা হয়তো তার সঙ্গে জড়িত থাকতে পারেন। আমরা এই ব্যাপারেও কথা বলেছিলাম ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে, তিনি যেমনটি জানিয়েছেন যে মানি প্ল্যান্টের কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারীর অভিযুক্ত থাকার প্রমাণ তারা এখনো পাননি। যাদেরকে আটক করেছেন তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তবে তাদের অবহেলার প্রমাণ তারা পেয়েছেন। তো খবির, আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। খবির, গাজীপুরের কালিয়াকৈর থেকে আমাদেরকে জানাচ্ছিলেন কামরুজ্জামান মামুন। ডাচ বাংলা ব্যাংকের যে টাকা লুট হয়েছে সেই বিষয়ে দুজনকে আটক করা হয়েছে, তিনি জানাচ্ছিলেন সেই ঘটনার এখনকার খবর। হাতে প্রথমে সাদা দাগ, তারপর 2 থেকে 3 মাসের মধ্যেই শুকিয়ে চিকন হয়ে যাচ্ছে। কারো দুহাত আবার কারো পায়েও দেখা দিয়েছে এমন রোগ। শিশু থেকে বয়স্ক অনেকেই এখন বিপাকে অজানা এই রোগ নিয়ে। এমন চিত্র গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারি চরে। বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, আর ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে নৌপথে 1.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে ব্রহ্মপুত্রের ওপারে ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি চর। দীর্ঘদিনের পুরনো এই চরে বিভিন্ন বয়সের শিশু ও নারী পুরুষদের শরীরে বাসা বেঁধেছে অজানা এক রোগ। স্থানীয় ডাক্তার কবিরাজের পাশাপাশি চরাঞ্চলের এসব অশিক্ষিত মানুষ সাধ্যমতো চেষ্টা করেও রোগ নিরাময় করতে না পেরে এখন উদ্বিগ্ন। হাতে শক্তি নাই, হাত কাবু হয়ে যাইতেছে। এই হাতের এই জায়গা সাদা হয়েছে, কোনো ডাক্তার কোনো পরামর্শ দিতে পারে না। রোগাক্রান্ত শিশুদের অভিভাবকরা প্রথমে ধারণা করেন ইপিআই টিকা এই রোগের মূল কারণ। তাদের এমন ধারণা টিকার প্রতি অনাগ্রহী করে তোলে গ্রামের মানুষকে। অনেকেই বলতেছে যে আপা দেখেন আপনি টিকা দিয়েছেন, হয়তো সেই কারণেই আমার বাচ্চার এই অবস্থা হয়েছে। কুষ্ঠরোগ পরীক্ষা করা হলো, কুষ্ঠরোগ পরীক্ষা করার পরে কুষ্ঠরোগ নেগেটিভ আসলো, পজিটিভ আসলো না। এই অবস্থায় এলাকায় আক্রান্ত রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছে IEDCR এর 8 সদস্যের প্রতিনিধি দল। এই রোগের জন্য ইপিআই টিকা দায়ী নয় বলে জানালেন স্থানীয় এই চিকিৎসক। যদি ভ্যাকসিন জনিত এটা কোনো সমস্যা হতো তাহলে শুধুমাত্র ফুলছড়ি উপজেলার ওই চরাঞ্চলেই না, এই জেলার অন্যান্য যে এলাকা যেখানে শিশুদের ভ্যাকসিন দেওয়া হয়েছে সেখানে এই সমস্যাটা পাওয়া যেত। স্কিনে যে ডিসকালারেশন গুলো দেখা যাচ্ছে সেই লিশন থেকে আমরা কিছু স্কিন স্ক্র্যাপিং এবং বায়োপসি নিচ্ছি। ঢাকায় পরীক্ষার পরে আমরা আসলে নিশ্চিত করে বলতে পারবো কেন হচ্ছে। গেল বন্যার পর থেকে এ পর্যন্ত এলাকায় এ রোগে আক্রান্ত 34 জনকে শনাক্ত করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দুপুরের সময় আরো থাকছে। টাঙ্গাইলে সরিষা ক্ষেতে বাণিজ্যিকভাবে মধু চাষ করে লাভবান মোয়ালরা, বেড়েছে সরিষার উৎপাদনও। শিক্ষা মানুষের মৌলিক অধিকার হলেও এখন ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের ফি এর নামে প্রতিনিয়ত বাড়ছে টাকা নেয়ার হার। অভিভাবকদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের এসব খরচ মেটাতে বাধ্য হচ্ছেন তারা। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে পণ্যে পরিণত করলে বৈষম্য বাড়বে। রিপোর্ট শরীফুল ইসলামের।
সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান অভিভাবকরা। তাই প্রয়োজন আর চাহিদার সাথে তাল মিলিয়ে পাল্লা দিয়ে বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু কর্তৃপক্ষের মনিটরিং এর অভাবে প্রতিষ্ঠানগুলো সেবা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। 5th ইয়ার পর্যন্ত আপনাদের অ্যারাউন্ড 25 লাখ। মেধা থাকা সত্ত্বেও অনেকে টাকার জন্য পড়তে পারতেছে না। যেই অভিভাবকরা হচ্ছে টিচারদের বাসায় বাসায় দৌড়াইতে পারছে, তাদের বাচ্চারা প্লেসে টিকে যাচ্ছে। মনিটরিং করা হচ্ছে না, পর্যালোচনা করা হচ্ছে না যে আসলে কোন স্কুল কত টাকা বেতন নিচ্ছে। আইনি নিষিদ্ধ আছে, তাহলে তো ওই রকম ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমি তো জায়গায় জায়গায় কোচিং সেন্টার দেখতে পাচ্ছি। ইউনিভার্সিটি যেগুলো আছে তাদের অনেক বেশি কস্টলি, সেগুলো নিয়ন্ত্রণ ভারটা কি এখন গভর্নমেন্ট করবে না? দেশের 30% মানুষ শিক্ষার বাইরে। বৈষম্য দূর করতে দরকার শিক্ষার প্রসার, কিন্তু কিছু মানুষের স্বার্থের কাছে বলি হচ্ছে শিক্ষা অধিকার। তাই সমাধানে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো সহ মানসম্মত প্রাথমিক শিক্ষায় গুরুত্ব বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। মহামান্য আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও এই কোচিং বাণিজ্য এবং ভর্তি বাণিজ্য দুটোই এখন রমরমা ব্যবসা। যে দেশে শিক্ষা পণ্য হয়ে যায় সেই দেশে বৈষম্য বাড়ে। 5ম শ্রেণীর পর সমাপনী পরীক্ষা একটা হয়, 8ম শ্রেণীর পর আরেকটা হয়, অত্যন্ত অপ্রয়োজনীয় দুটো পরীক্ষা। এর ফলে গ্রাম পর্যায়ে কোচিং বাণিজ্য সম্প্রসারিত হয়ে গেছে। প্রশ্ন ফাঁস ইত্যাদির মতো নিকৃষ্ট কার্যক্রম, তার সঙ্গে আমাদের পরিবারগুলি জড়িত হয়ে পড়ছে এবং শিক্ষকরা জড়িত হয়ে পড়ছে। সামাজিক আন্দোলন ও সচেতনতার মাধ্যমে এসব সমস্যা সমাধানের গুরুত্ব আরোপ শিক্ষামন্ত্রীর। শিক্ষায় আমরা ব্যবসা অ্যালাউ করবো না, তাই বললেই কি হবে? অনেক টাকা বাড়ছে, আমাদের মধ্যবিত্ত শ্রেণী কিন্তু এখন বেড়ে অনেক পাস করে লোক উত্তীর্ণ হয়ে গেছে। আপনি 3 জন থাকলে আমি 5 জন রাখতেছি। শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকারের মধ্যে বৈষম্য কমলে দেশে বিভেদও কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 18 বিঘা পাহাড়ি জমির ওপর দ্বারপাল ও মঠের সমন্বয়ে গড়ে উঠেছে ভারতের কামাখ্যা মন্দির। শুধু পূর্ণ লাভের আশায় নয়, আঁকাবাঁকা পাহাড়ি পথ ভালো লাগবে যে কারোরই। সঙ্গে রয়েছে বিনোদনের রসদও। ভারতের বিখ্যাত কামাখ্যা মন্দির নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। দেখার আমন্ত্রণ রইল। কয়েকজন রাজনৈতিক নেতার কূটকৌশলের কারণেই 1/11 মতো ঘটনার সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে প্রামাণ্যচিত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। 1/11 সময় জেলখানা ছিল রাজনীতিকদের পাঠশালা। এই পাঠশালা থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। বর্তমান সময়ের রাজনীতিবিদদের বঙ্গবন্ধুর রাজনীতির রোল মডেল গ্রহণ করারও আহ্বান জানান সেতুমন্ত্রী। যদি রাজনীতিকরা এই মঞ্চের কুশীলবদেরকে নেপথ্য থেকে সহযোগিতা না করতেন, তাহলে 1/11-এর মতো ঘটনা ঘটানোর দুঃসাহস সেদিন থাকতো না। 1/11-এর কারাগার ছিল রাজনীতিকদের জন্য একটা পাঠশালা। যারা জেলে ছিলেন 1/11-এর পাঠশালা থেকে আমাদের সকলের শিক্ষা দেওয়া উচিত। বিএনপির 6ষ্ঠ জাতীয় কাউন্সিল পণ্ড করার চেষ্টা হলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। কাউন্সিলের নিরাপত্তার জন্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলেও তারা জানান। সকালে কাউন্সিলের জন্য নির্ধারিত স্থান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান কাউন্সিলের জন্য গঠিত উপকমিটির নেতারা। অন্যান্য বারের মতো এবারও কাউন্সিল সফল হবে বলে আশা প্রকাশ করেন তারা। আগামী 19 মার্চ বিএনপির 6ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। দলের নিবেদিত ডেডিকেটেড কর্মী নেতা যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এখনও জেলে আছে, যারা জেলের বাইরে আছে, এবং অনেকেই আজকে পলাতক জীবনযাপন করছে, ফেরার হয়ে আছে, কিন্তু এই কাউন্সিলটা কিন্তু তাদের কোনো বাধা আটকে রাখতে পারবে না, তারা সেখানে উপস্থিত হবে। এবারের যে জায়গায় হচ্ছে সেটা গতবারের জায়গায় সে আরও ছোট। কেউ যদি চেষ্টা করেন আমাদের এই কাউন্সিলকে বিঘ্ন করার জন্যে, সেটাকে প্রতিহত করার জন্যে আমাদের কাছে যেমন আর্লি প্রাথমিক রিপোর্ট বা গোয়েন্দা রিপোর্ট বলেন, সেটাও আমরা সংগ্রহ করছি।
এশিয়া কাপের খবর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার 2 ক্রিকেট পরাশক্তি শ্রীলঙ্কা ও পাকিস্তান। তবে গ্রুপ পর্ব থেকে দুদলই বিদায় নেয় ম্যাচটি পরিণত হয়েছে কেবল আনুষ্ঠানিকতায়। মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। বাংলাদেশের কাছে সবশেষ ম্যাচে হেরে পাকিস্তান এবারের এশিয়া কাপের মিশন শেষ হয়ে গেছে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শুধু আনুষ্ঠানিকতা রক্ষার জন্য মাঠে নামবে তারা। সব আশা শেষ হয়ে যাওয়ায় আপাতত ওয়ার্ল্ড টি-20-র জন্য নিজেদের প্রস্তুত করছে আফ্রিদিরা। ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন এনেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে তাদের। যদিও শ্রীলঙ্কার সঙ্গে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে পাকিস্তানি। 14টি ম্যাচের মধ্যে 5টি হারের বিপরীতে লঙ্কানদের বিপক্ষে 9টি জয় পেয়েছে তারা। লঙ্কানরাও বেশ চিন্তিত নিজেদের ফর্ম নিয়ে। ওয়ার্ল্ড টি-20-র আগে ভারতের কাছে নিজেদের মাটিতে সিরিজ হারের পর এশিয়া কাপেও ব্যর্থতার ধারা অব্যাহত রেখেছে তারা। পাকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড টি-20-র জন্য কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেতে চায় লঙ্কান দল। তথ্য প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। সকালে রাজধানীর রেডিসন হোটেলে 2 দিনব্যাপী ডিজিটাল গভর্নমেন্ট সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। সাইবার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত CICA সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বহুজাতিক আন্তর্জাতিক সংস্থার এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, ইরান, কাজাখস্তান সহ মোট 7টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমি নিশ্চিত CICA সদস্যভুক্ত দেশগুলোর মাঝে অনেক উন্নয়ন ঘটছে। আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমাদের শক্তি, সম্ভাবনা ও সম্পদ এবং ইচ্ছা দিয়েই একসাথে উন্নতি করতে হবে। বন্দরনগরী চট্টগ্রামে অযত্ন অবহেলায় বেহাল দশা কোটি কোটি টাকা খরচ করে বানানো বিভিন্ন ভাস্কর্য ও ফোয়ারাগুলোর। সৌন্দর্য বাড়ানোর জন্য বানানো এই ভাস্কর্যগুলো এখন নগরীর সৌন্দর্যহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড়দের অবয়বে বানানো ভাস্কর্যগুলোর অবস্থা খুবই খারাপ। তার চেয়েও শোচনীয় অবস্থা টাইগার পাসে স্থাপন করা বাঘের ভাস্কর্যগুলো। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। প্রথম এবং শেষবারের মতো নগরীর সৌন্দর্য বর্ধন করা হয়েছিল 2011 সালে। বিশ্বকাপ ক্রিকেটকে উপলক্ষ করে সাজানো হয়েছিল নগরীকে, কিন্তু সে সময় স্থাপিত ভাস্কর্যগুলো অযত্নে অবহেলায় অনেকটা শ্রীহীন। নগরীর নিমতলার মোড়ে স্থাপন করা 11 জন ক্রিকেটারের ভাস্কর্য বর্তমানে অনেকটা বেহাল অবস্থার মধ্যে রয়েছে। কোনোটির হাত নেই তো কোনোটির ব্যাট নেই, আর লাল সবুজের জার্সিতে ধুলা জমতে জমতে মুছে যেতে বসেছে বাংলাদেশ দলের নামও। এছাড়া নগরীর টাইগার পাস এলাকায় স্থাপন করা 3টি বিশাল আকারের বাঘও রয়েছে অনেকটা দুরবস্থার মধ্যে। নগরীর প্রবর্তক মোড়, GSC মোড় এবং কাজীরদিয়ারির মোড়ে নির্মাণ করা ফোয়ারাগুলোর এখন আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। প্লেয়াররা কিন্তু পৃথিবীর মানচিত্রের মধ্যে আমাদের দেশটাকে তুলে ধরেছেন, যেখানে ওদেরকে আমাদের অনেক উপরে স্থান দেওয়া উচিত, সেখানে ওদেরকে আমরা এভাবে অসম্মান করে ফেলে রাখছি। আমরা চাই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এগুলা ভালো করে রক্ষণাবেক্ষণ করো নগরের সৌন্দর্য রক্ষার্থে। যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে এসব স্থাপনা এখন নগরীর সৌন্দর্যহানির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। এগুলি সংশোধন তো দূরের কথা, রক্ষণাবেক্ষণও করা হয়নি এবং এটি যা হওয়ার কথা তাই হয়েছে। এবং চট্টগ্রাম শহরকে সৌন্দর্য বর্ধন করার জন্য যা করা হয়েছিল সেটি আরো কুৎসিত করেছে শহরকে। যেহেতু এসব ভাস্কর্য স্থাপন করা হয়েছিল আগের মেয়র মঞ্জুর আলমের আমলে, তাই এর দায়ভার নিতে রাজি নন বর্তমান মেয়র। উনি হয়তো ওনার দৃষ্টিভঙ্গি থেকে এটা স্থাপন করেছেন। আমি মনে করি কি যে আমরা কোনো কিছু করার আগে আমার দীর্ঘমেয়াদী একটা চিন্তা করা উচিত। 2011 সালে বায়োস্কোপ নামে ঢাকার একটি প্রতিষ্ঠানকে এসব ভাস্কর্যগুলোর নির্মাণ কাজ দেওয়া হয়েছিল, যার অর্থায়ন করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পিরোজপুরে গৃহবধূর হাত পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় কাউখালী থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। গতরাতে নির্যাতিতা গৃহবধূ ময়নার বাবা বাদী হয়ে নারী নির্যাতন আইনে 4 জনকে আসামি করে মামলাটি করেন। এরপরেই নির্যাতিতার ভাসুর নজরুল মৃধাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে ময়নার অপারেশন হলেও তার সুস্থ হতে সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক। গত বুধবার কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামে গৃহবধূ ময়নার হাত পায়ের রগ কেটে দেওয়া হয়। দুপুরের সময়ে আরো থাকছে। ভারতের ত্রিপুরায় অনুপ্রবেশের অভিযোগে 24 বাংলাদেশি আটক। যাজকের সঙ্গে দেখা করাই ছিল উদ্দেশ্য, দাবি আটককৃতদের।
রাজধানীর কাঁচা বাজারে গেল সপ্তাহের তুলনায় আরেক দফা বেড়েছে বেশিরভাগ সবজির দাম। তবে শিম, কাঁচামরিচ সহ কয়েকটি সবজির দাম স্থিতিশীল রয়েছে। সরবরাহ ঘাটতির অজুহাতে 100 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। পাইকারি ও খুচরা বাজারে মাছ ও সবজির দামের পার্থক্য অনেক বেশি দাবি করে বাজার মনিটরিং দরকার বলে মনে করেন ক্রেতারা। রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে রাজধানীর কাঁচা বাজারে। বিক্রেতারা জানালেন বরবটি, ঢেঁড়স, করলা, পটল সহ বাজারে নতুন আসা সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে, যা গত সপ্তাহের তুলনায় 10 টাকা বেশি। তবে টমেটো, মিষ্টি কুমড়া, গাজর সহ কয়েকটি সবজি বিক্রি হচ্ছে 25 থেকে 40 টাকার মধ্যে। আজকের বাজারে অনেক কিছুর দাম বাড়তে, কালকে বাজার থেকে আজকের বাজারে অনেক দাম বাড়তে। শীতের সবজি যা আছে ফুলকপি, পাতাকপি, সিম 20 থেকে 25, মরিচ, টমেটো 20 থেকে 25। চাহিদাটা এবং সরবরাহটা এটার মধ্যে সমন্বয় করতে পারলেই আমাদেরটা বাজারটা ঠিক আসবে, এবং এটাকে গভর্নমেন্টের তরফ থেকে মনিটরিং করতে হবে। মনিটরিং না করলে এইভাবে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিলে হবে না। কারণ বাজারে যে রেটে জিনিসগুলো বিক্রি হয়, মহাখালী বাজারে তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়। মাছ বাজারও ঊর্ধ্বমুখী জানালেন বিক্রেতারা। বাজারে প্রতি কেজি পাবদা 900, নদীর চিংড়ি 900 হলেও ঘেরের চিংড়ি 450, কই আর 5 মিশালি মাছ বিক্রি হচ্ছে 200 টাকায়। চিংড়ি মাছ গত সপ্তাহে কেজি 550 টাকা, আজকে 600 টাকা। এরকম সব মাছের দামে 50, 20, 100 টাকা গ্রাম প্রতি কেজিতে বেশি। বোয়াল 1.5 কেজি সাইজ মনে করেন বিক্রি করি 450, চিতল 450 বেশি, 500 বেশি। আর তো মাছ কম দেখা পাওয়া যায় না, দেখে দাম মনে করেন বাড়তি। কাতল 3 কেজি সাইজ এটা বেচতেছি মনে করেন 350, 320। দেশি গুলছাড়া যেটা এটা বেচতেছি 550, 500 টাকা। এবারে মেনি মাছ আছে 350। তবে 2 সপ্তাহ আগে দাম বাড়ার পর স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। প্রতি কেজি গরু 400, খাসি 650 আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে সরিষা ক্ষেতে বাণিজ্যিকভাবে মধু চাষ করে কর্মসংস্থানের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন মৌয়ালরা। মৌমাছি ফুলের পরাগায়ন ঘটানোর ফলে সরিষার উৎপাদনও বেড়েছে 1.5 গুণ, এমনটা জানিয়েছেন কৃষকরা। এ অবস্থায় কৃষক ও মৌয়ালদের উৎসাহিত করতে সরকারি উদ্যোগের কথা জানান জেলা কৃষি কর্মকর্তা। কাদের তালুকদারের পাঠানো তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি রবি শস্য মৌসুমে টাঙ্গাইলে তেলদুয়ার, ভাসাইল ও মির্জাপুর সহ 12টি উপজেলায় প্রায় 42,000 হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। এসব জমিতে শত শত বাক্সে বাণিজ্যিকভাবে মৌ চাষ করে মধু সংগ্রহ করছেন মৌয়ালরা। এসব মধু গুণে ও মানে উন্নত হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে বলে জানিয়েছেন মৌয়ালরা। মৌমাছি ফুলের পরাগায়ন ঘটানোর ফলে সরিষার উৎপাদন 1.5 গুণ বেড়ে গেছে বলে জানান কৃষকেরা। 15 পাখিতে 9 মণ 10 মণ সরিষা হয় এখন, ফলন বেশি হয় আগে আমরা এই সব জানতাম না, পরে এরা আসার পরে আমরা মানে বস পার দিতাম না। এখন 2 বছর ধরে আর আসতেছে, আমরা বস পার দিয়ে আমার ফলন খুব ভালো হইতেছে। আমাদের এখন 300 বক্স আছে, এটা বক্সের উপরে লাভ লস। আমার বক্স বেশি, মৌমাছি বেশি, এটার উপরে। আর যদি ওয়েদার ভালো থাকে, যে সিজন আমরা ভালো পাই, মোটামুটি 2-4-5 লাখ টাকা থাকে। এই অবস্থায় বাণিজ্যিকভাবে মৌমাছি চাষে উৎসাহিত করতে সরকারি উদ্যোগের কথা জানালেন জেলা কৃষি কর্মকর্তা। সরিষা ক্ষেতে মৌ চাষ করা হয়, বাক্স স্থাপন করা যায়, তাহলে 15 থেকে 20% সরিষার ফলন বৃদ্ধি পায়। আমার মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা এই বছর সারা দেশেই, টাঙ্গাইল সহ সারা দেশে কিন্তু মৌমাছি চাষ বৃদ্ধি করছি, যাতে করে মধুটা পাওয়া যায়। চলতি রবি শস্য মৌসুমে টাঙ্গাইলে 120 জন মৌয়াল প্রায় 4,500টি বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন। সপ্তাহে বাক্স প্রতি গড়ে 4 কেজি করে মধু সংগ্রহ করেন তারা। সময় সংবাদ, টাঙ্গাইল। প্রয়োজনে উত্তর কোরিয়া যে কোনো মুহূর্তে পরমাণু বোমা ব্যবহারের জন্য প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির নেতা কিম জং উন। এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিশ্বে উত্তেজনা বাড়াচ্ছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু কর্মসূচির নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া ও জাপানও, আর প্রমাণ না পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার উত্তর কোরীয় সেনাদের একটি মহড়া পর্যবেক্ষণে যান কিম জং উন। পিয়ংইয়ং এর তৈরি করা নতুন রকেট পরীক্ষায় সন্তুষ্টি জানিয়ে নিজ সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, শত্রুদের তৎপরতা ঠেকাতে যুদ্ধের জন্য সদা প্রস্তুত থাকতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ং এর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পাশের দুদিনের মাথায় নতুন করে এই সামরিক মহড়া চালালো দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN এর এক প্রতিবেদনে বলা হয়, যে কোনো মুহূর্তে পরমাণু বোমা হামলা চালাতে প্রস্তুত থাকতেও নিজ দেশের প্রতি আহ্বান জানিয়েছেন কিম। একদিন আগেই উত্তরের বিরুদ্ধে এ ধরনের আরো কয়েকটি পরীক্ষা চালানোর অভিযোগ তোলে দক্ষিণ কোরিয়া। সিউলের পক্ষ থেকে জানানো হয়, উত্তর কোরিয়া সাগরে স্বল্প পাল্লার কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই বিষয়ে এখনো নিশ্চিত নয় তারা। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অভিযোগ খতিয়ে দেখছি আমরা। এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাইনি। এমনটা যদি সত্যি হয়ে থাকে তবে এটি জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। এই ধরনের কর্মকাণ্ড শুধু কোরীয় উপদ্বীপ নয়, পুরো বিশ্বে উত্তেজনা সৃষ্টি করবে। এদিকে উত্তরের পরমাণু বোমা হামলার হুমকির তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, পিয়ংইয়ংকে এ ধরনের কর্মকাণ্ডে বরাবরই নিরুৎসাহিত করে আসছে তারা। কিমের বক্তব্য পরিষদের নিষেধাজ্ঞাকে সরাসরি অবমাননা করছে। এই ধরনের কর্মকাণ্ড দুই কোরিয়ার ভবিষ্যতের জন্য মোটেও অনুকূল নয়। আমরা বরাবর আলোচনার মধ্য দিয়ে এই বিষয়টি তাদের বোঝানোর চেষ্টা করেছি। উত্তর কোরীয় নেতার পরমাণু হুমকির নিন্দা এসেছে অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও। পিয়ংইয়ং এর পরমাণু উচ্চাসা নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে জাপানও। বৃহস্পতিবার উনির বক্তব্যের কঠোর সমালোচনা জানায় তারাও। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তার উপর তাদের নেতা বারবার যে ধরনের হুমকি দিচ্ছেন তা ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করছে। এ অবস্থায় উত্তর কোরিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। নিরাপত্তা পরিষদের কড়া নিষেধাজ্ঞার প্রতি সমর্থন জানিয়ে ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনি বলেন, উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু কর্মসূচি ঠেকাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ডারবানে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। সম্প্রতি ক্রিকেটের লঙ্গার ভার্সনে ব্যর্থতা থাকলেও ক্রিকেটের শর্ট ফরম্যাট টি-20তে বেশ সফল দক্ষিণ আফ্রিকা। সবশেষ 4টি সিরিজের 3টিতেই জিতেছে প্রোটিয়ারা। আর এই ফরম্যাটের পুরনো শত্রু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় করে টি-20 বিশ্বকাপের আগে বাড়তি আত্মবিশ্বাস অর্জন করতে চায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এদিকে এই ম্যাচে এবিডি ফিলিয়ার্সের সাথে কুইন্টন ডিকককে দেখা যেতে পারে উদ্বোধনী জুটিতে। আর বোলিংয়ে ডেল স্টেইন ফেরায় বাদ পড়তে হয়েছে কাইলা বুটকে। এদিকে অস্ট্রেলিয়া দলের চিত্র সম্পূর্ণ ভিন্ন। শর্ট ফরম্যাটের এই ক্রিকেটের শেষ 5 ম্যাচে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছে অজিরা। পাশাপাশি সবশেষ ভারতের কাছে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা তো আছেই। তাই ওয়ার্ল্ড টি-20-র আগে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় স্মিথ বাহিনী। রথ দেখা আর কলা বেচা, প্রাচীন বাংলার এই প্রবাদটি যেন পুরোপুরি মিলে যায় ভারতের বিখ্যাত কামাখ্যা মন্দির দর্শনে। ভ্রমণ পিপাসুদের বিনোদন আর পুণ্যার্থীদের প্রার্থনা সব মিলিয়ে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় আসামের এই মন্দিরটি। সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার উচ্চতায় পাহাড়ের উপর অবস্থিত এই মন্দিরের চোখ ধাঁধানো সৌন্দর্য শুধু স্থানীয়দেরকেই নয়, বিমোহিত করে বিদেশি পর্যটকদেরও। বাবুল হোসেনের ক্যামেরায় ভারতের আসাম থেকে ফিরে এসে আরো জানাচ্ছেন সজল মিত্র রিচার্ড। আসামেরই নয়, পুরো ভারতবর্ষের অন্যতম বিখ্যাত মন্দির কামাখ্যা মন্দির। আসামের রাজধানী গৌহাটির মূল শহরের বাইরে প্রায় 8 কিলোমিটার দূরে মালিগাঁওয়ে পাহাড়ের ওপর অবস্থিত এই দর্শনীয় মন্দিরটি। সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানা না গেলেও ইতিহাস বলে 1100 খ্রিস্টাব্দে উত্তর পূর্ব ভারতের রাজা নরাকসুর শাসনামলে প্রতিষ্ঠিত হয় এই মন্দিরটি। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে এগোতে থাকলে ভালো লাগবে যে কারোরই। মন্দিরের আঙিনায় ঢোকার দরজার সামনে দাঁড়ালেই বোঝা যাবে আসল দৃশ্যপট। কারণটাও পরিষ্কার, সেখান থেকে নিচের দিকে তাকালে মনে হবে ভূপৃষ্ঠ থেকে কয়েকশো মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছেন আপনি। ধূপ দ্বীপের সমন্বয়ে প্রদীপ প্রজ্বলন, ঘণ্টাধ্বনি আর অর্চনা সব মিলিয়ে স্থানীয়রা কামাখ্যা দর্শনে ভিড় করেন প্রতিনিয়তই। যখনই সময় বা সুযোগ পেয়ে যাই, মানে আমাদের বাড়ি থেকে সবাই আসে। মোৰ মেট্ৰিক এক্সাম আছে, মেট্ৰিক এক্সাম যেন ভাল হয়, সেইটো কাৰণে মা আশীৰ্বাদৰ কাৰণে আহিছো আৰু।
শুধুমাত্র পুণ্য অর্জনের জন্যই নয়, ভ্রমণ পিপাসু বিদেশি পর্যটকদের বিনোদনের যথেষ্ট রসদ থাকায় এ মন্দিরটি দেখতে ভিড় করেন তারাও। It is absolutely magnificent, and to see you people celebrate it. Very interesting and lovely to see. Especially when you came from Europe, you are not used to that kind of place. It's very powerful. মালিগাঁওয়ের এই কামাখ্যা মন্দির ভূপৃষ্ঠ থেকে প্রায় 800 মিটার উঁচুতে অবস্থিত, যা কিনা ভক্ত কিংবা পুণ্যার্থীদের জন্যই নয়, পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই তো এখানে দেশি বিদেশি বিভিন্ন পর্যটকরা প্রতিদিনই ভিড় করেন। 18 বিঘা পাহাড়ি জমির ওপর 7টি দ্বারপাল ও 7টি মঠের সমন্বয়ে গড়ে উঠেছে মন্দিরটি। এর মধ্যে কেন্দ্রীয় মঠ 2টি, কালী পূজা, লক্ষ্মী পূজা আর দুর্গা পূজা সহ সনাতন ধর্মাবলম্বীদের সব বড় বড় ধর্মীয় অনুষ্ঠান এখানে বেশ মহা সমারোহে অনুষ্ঠিত হয়। আর প্রতি সপ্তাহে এখানে দর্শনার্থী উপস্থিতির পরিমাণ প্রায় 1 লাখ। সমগ্র পৃথিবীর কল্যাণার্থে, জনকল্যাণার্থে এখানে একটা পূজা দেওয়া হয়। মায়ের পিঠে মেন যেটা জুনিস্থান, সেখানে মায়ের পূজা দেওয়া হয়। 12 মাসে ধরুন আপনার 13টা পূজা বলে বলা হয় এখানে। মন্দিরের ভেতরে পুকুর, কবুতরের বাসস্থান আর বাইরে পুজোর উপকরণের পসরা সাজানো বাজারও দর্শনার্থীদের মনে সৃষ্টি করে অন্যরকম মুগ্ধতা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ভারত। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বনশ্রীতে 2 শিশু হত্যা মামলায় অভিযুক্ত মা মাহফুজাকে নেওয়া হলো আদালতে। 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। ফরিদপুরে স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদক সেবনে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড, দাবি স্বজনদের। গাজীপুরে এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত 2 জনকে আটক। পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকারোক্তি। দেশে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিণত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। নানা ফিয়ের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। শিক্ষা পণ্য হলে বৈষম্য বাড়বে বলছেন শিক্ষাবিদরা। এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরে অজানা রোগের প্রকোপ। সাদা দাগ দেখা দেওয়ার 2-3 মাসের মধ্যেই শুকিয়ে যাচ্ছে হাত পা, উদ্বিগ্ন এলাকার মানুষ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।